আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের চলক বিদ্যুতের কিছু ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অর্থাৎ কোনো গাণিতিক সমস্যাগুলো দেখানো হবে। আমাদের যে ভোকেশনাল যে পরীক্ষার কোশ্চেনগুলোর প্যাটার্নটা সৃজনশীল, পুরোপুরি সৃজনশীল নয়, আবার সৃজনশীলের মতো। কারণ এখানে 3টা কোশ্চেন দেওয়া থাকে, একটা কোশ্চেনে 3টা ভাগ করে দেওয়া থাকে, 1 মার্কের জন্য, 2 মার্কের জন্য আর 5 মার্কের জন্য। এইভাবে কোশ্চেনগুলো প্যাটার্ন ভাগ করে দেওয়া থাকে। সুতরাং আমাদের সৃজনশীল নয়, বাট সৃজনশীলের মতো। আজকে তোমাদের সেই ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। উপস্থাপনায় আমি মোহাম্মদ আসাদুজ্জামান, ট্রেড ইনস্ট্রাক্টর, ঈশান ইনস্টিটিউশন, ফরিদপুর। আমরা এর আগে যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছিল সার্কিট, অর্থাৎ সার্কিট তো আমরা আলোচনা করছি, সার্কিট আলোচনা করছি, ওহমস ল আলোচনা করছি। এখন সার্কিট সম্পর্কে আমরা 3টা সার্কিট করছি। 1 সিরিজ সার্কিট, 2 প্যারালাল সার্কিট, 3 মিক্স সার্কিট। সার্কিটটি সংক্ষিপ্ত এসসিকে এটা দ্বারা লাগে, সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট আর মিক্সড সার্কিট। 3 ধরনের সার্কিট নিয়ে আমরা আলোচনা করছি। 1 সিরিজ সার্কিট, 2 প্যারালাল সার্কিট, 3 মিক্স সার্কিট। এবং সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য কিছু আলাদা আছে, প্যারালাল সার্কিটের কিছু বৈশিষ্ট্য আলাদা দেওয়া আছে। এখন তোমাদের বিভিন্ন পরীক্ষার কোশ্চেনগুলো অনেক সময় বই থেকে কোশ্চেন উঠে দেওয়া দেয়, অথবা কিছু হালকা কিছু প্যাটার্নগুলো চেঞ্জ করে দেওয়া হয়। যেমন এক্সাম্পল একটা 1 মার্কের জন্য আসলো, যেমন একটা সিরিজ সার্কিট দিল, এই সার্কিটের সমতুল্য রোধ কত, বা ইংলিশে যদি আসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত। এবার সিরিজ সার্কিটের সিম্বলটা এরকম থাকে, সাধারণত সব কিছু রেজিস্ট্যান্স সিরিজে দেওয়া থাকে, আর অবশ্যই একটা ভোল্টেজ সোর্স থাকে। এরকম যদি R1 ধরি, এটা R2, আর এটা ভি দ্বারা ডিনোট করা হয়। আর প্যারালাল সার্কিটের উল্টা, জাস্ট এইরকম প্লাস মাইনাস গুলো কমন করে একসাথে রাখা হয়। সিরিজ সার্কিট হলো সাধারণত এটা প্লাস দেওয়া থাকে, পরটা মাইনাস দেওয়া থাকে, পরটা প্লাস দেওয়া থাকে, তারপর মাইনাস দেওয়া থাকে, অর্থাৎ প্লাসের সাথে মাইনাস সম্পর্ক। আর প্যারালাল সার্কিটের ক্ষেত্রে বৈশিষ্ট্য হলো এটাও প্লাস, এটাও প্লাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, মাইনাসগুলো সব একসাথে কমন করে এই ব্যাটারি নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত করা হয়, আর পজিটিভগুলো ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করা হয়। আর মিক্স সার্কিট যেটা আমরা দেখছি, এরকম একটা মিক্স সার্কিট থাকে, সেই সিরিজে থাকবে, প্যারালালে থাকবে, এরকম সিরিজ এটা R1, এটা কি R1 ধরলাম, এটাকে R2, R1, R3, R4। আমরা যদি বই দেখে দেখি, সিরিজ সার্কিটের ক্ষেত্রে অনেকগুলো শর্ত দেওয়া আছে, প্যারালাল সার্কিটের ক্ষেত্রে অনেকগুলো শর্ত দেওয়া ছিল। তারপর যেমন সিরিজ সার্কিটের ক্ষেত্রে সব কারেন্টগুলো সমান, আর রেজিস্ট্যান্স হচ্ছে, মোট রেজিস্ট্যান্স হচ্ছে টোটাল আলাদা আলাদা রেজিস্ট্যান্স, অর্থাৎ বাধার বা রোধের যোগফলের সমান। আর ভোল্টেজ হচ্ছে প্রতিটা আলাদা প্রান্তের ভোল্টেজের যোগফলগুলোর সমান থাকে, হলো মোট ভোল্টেজ। আর প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য হলো এখানে কারেন্ট হচ্ছে প্রতিটা ব্রাঞ্চের আলাদা আলাদা কারেন্টের যোগফলগুলো সমান। আর ভোল্টেজগুলো কি অর্থাৎ এই প্রান্তের ভোল্টেজ, এই প্রান্তের ভোল্টেজ, এই প্রান্তের ভোল্টেজ, অর্থাৎ এই প্রান্তে যে ভোল্টেজ একটা ড্রপ হবে, এই প্রান্তে যে পরিমাণ একটা ভোল্টেজ ড্রপ হবে, এই ভোল্টেজগুলো সমান হবে। আর সিরিজ প্যারালাল সার্কিটের সিরিজ ভোল্টেজ ড্রপ, প্যারালাল ভোল্টেজ ড্রপ, অর্থাৎ শান্ট এবং সমতুল্য, শান্ট এবং সমান্তরাল যেটা বলি। শান্ট বুঝে আমরা সিরিজকে বোঝানো হয়েছে, আর সমান্তরাল মানে প্যারালাল সার্কিটকে বোঝানো হয়েছে। তো দুই সার্কিটের ভোল্টেজ ড্রপ হচ্ছে মোট ভোল্টেজের সমান। যেমন এক্সাম্পল তোমাদের বই থেকে যদি একটা দেখাই, 2টা সার্কিট দেওয়া আছে, 305 নম্বর পেজে 2টা সার্কিট দেওয়া আছে।
305 নম্বর পেজে দুইটা সার্কিট দেওয়া আছে। এরকম একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটে ভোল্টেজ আছে, একটা রেজিস্ট্যান্স আছে, একটা রেজিস্ট্যান্স আছে, একটা রেজিস্ট্যান্স আছে, তিনটা রেজিস্ট্যান্স দেওয়া আছে। ভোল্টেজ আছে 6 ভোল্টেজ, এটা হচ্ছে 2 ওহম, এই এখানে বাধা আছে 3 ওহম, আর এখানে কি 7 ওহম না 5 ওহম, দেখুন 7 ওহম। এরকম একটা সার্কিট দেওয়া আছে, এখানে ভোল্টেজ দেওয়া আছে আর আলাদা আলাদা ব্রাঞ্চের দেওয়া আছে। এখন যদি পরীক্ষা এখান থেকে আসে, যদি এরকম একটা সার্কিট দেওয়া আছে, সার্কিট থেকে যদি বলে এই সার্কিটের মোট রেজিস্ট্যান্স কত বা সমতুল্য রোধ কত, এটা এইভাবে আসতে পারে। কোশ্চেনটা তোমাদের আসতে পারে সমতুল্য রোধ কত, অথবা ইংলিশে আসতে পারে ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, এরকম কোশ্চেন আসতে পারে। এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসতে পারে। এখান থেকে সাধারণত তোমরা যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং সেকশনে পড়া, কোশ্চেনগুলো ওই রকম কঠিন বা জটিল আকারে আসে না, খুব সহজ করে দেওয়া থাকে। বলতে পারো যে এই প্রান্তের মোট রেজিস্ট্যান্স কত, অথবা এই সিরিজ সার্কিটের এই একটা সার্কিটের এই সার্কিটের প্রবাহিত কারেন্ট কত, অথবা আস্তমানের মোট রেজিস্ট্যান্স কত। আমরা কি জানি? আমরা যেটা জানি টোটাল রেজিস্ট্যান্স কি, আরটি দ্বারা কি বোঝায়? টোটাল রেজিস্ট্যান্স। আর কে বড় দ্বারা ডিনোট করা হয়, টি কে একটু ছোট করে নিচে ডিনোট করা হয়, আর টি দ্বারা বোঝায় টোটাল অফ রেজিস্ট্যান্স। আরটি দ্বারা প্রকাশ করার সূত্র অনুযায়ী আরটি সমান কি লেখা যায়? R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 ইনফিনিটি। অর্থাৎ যদি আমার যতগুলো থাকে অতগুলো রেজিস্ট্যান্স নিয়ে আমাকে কাজ করতে হবে। এখানে এক্সাম্পল এই সূত্র অনুযায়ী বসাই, R1, এখানে R1 এর মান কত দেওয়া আছে আমরা লিখে নেব। R1 এর মান কত পাইছি আমরা? 2 ওহম। R2 এর মান কত পাইছি? 3 ওহম। আর 3 মান পাইছি 7 ওহম। আর ভোল্টেজ বা ই সমান ই অথবা যেটা ডিনোট করতে পারি, ভি সমান কত দেওয়া আছে? 6 ভোল্টেজ। এখন এই একটা সার্কিট, এই সার্কিটের মোট যদি সমতুল্য রোধ বের করি তাহলে কি হবে? প্রতিটা রোধের যোগফল গুণ সমান 2, R1 রেজিস্ট্যান্স 2, R2 মান কত 3 প্লাস R3 মান কত 7 সমান কত লেখা যায়? 12 ওহম। সব সময় একটা প্রতীক দিয়ে প্রকাশ করতে হয়, যদি প্রতীক দিয়ে প্রকাশ না করি তাহলে আমরা ইংলিশ লিখলে OHM ওহম। সাধারণত সব জায়গায় প্রতীক চিহ্নটা ইউজ করা হয়। এখন কোশ্চেন শেষ, এটা মাত্র 2 মার্কের অ্যান্সার, খুব সহজ। সিরিজে একটা সার্কিটের রেজিস্ট্যান্স গুলো আমি যোগ করে দিলাম, তো প্রতিটা প্রান্তের আলাদা আলাদা প্রান্তের রেজিস্ট্যান্স গুলো আমি যোগ করে দিলাম, তার মানে মোট রেজিস্ট্যান্স, অর্থাৎ মোট রেজিস্ট্যান্স বা মোট বাধা বা সমতুল্য বাধা বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মান পাইলাম। এখন যদি আসে পরীক্ষা যদি আসে, সেটা হচ্ছে এই সার্কিটের প্রবাহিত কারেন্ট কত বা প্রবাহিত তড়িৎ কত। যেমন কারেন্ট শব্দটা ইংরেজি শব্দ, কারেন্ট শব্দটা কি ইংরেজি শব্দ, এর বাংলা হচ্ছে তড়িৎ, এই তো। এখন বলতো এই সার্কিটের প্রবাহিত তড়িৎ কত। আসলে আমরা যে সূত্র শিখছি, সে ওহমের সূত্র অনুযায়ী কি লিখতে পারি? আমরা বিজ্ঞানী ওহম যে সূত্র আবিষ্কার করছে, ভি ইকুয়াল টু কত?
আই আর মূল সূত্রটা কি ভি ইকুয়াল টু আই আর। আই ইকুয়াল টু কি লেখা যায়, এটা মূল সূত্র। এখান থেকে তুমি চাই তিনটে সূত্র বের করতে পারবা। এটা ভোল্টেজের ক্ষেত্রে কারেন্টের বের করতে আই ইকুয়াল টু কত, ভি ভাগ আর। আর রেজিস্ট্যান্স বের করতে গেলে কি ভি ভাগ আই। এখন যদি বলে যে কারেন্ট বের করো, কারেন্ট বের, যদি সমতুল্য প্রবাহ এই সার্কিটে যদি প্রবাহিত কারেন্ট চাই, তাহলে আমরা কি লিখতে পারি? দেখো আমরা কি জানি ভি ইকুয়াল টু কি জানি আই আর। এখানে ভি মান কত পাইছি, কত দেওয়া আছে 6, আর কারেন্টের মান যেহেতু আমরা জানি না, কারেন্ট লিখলাম, আর এর মান কত পাইছি 12। তাহলে আই ইকুয়াল টু কি লেখা যায় 6 ভাগ 12 ইকুয়াল টু কত 0.5 এএমপি। একে এম্পিয়ার দ্বারা প্রকাশ করা হয় বা এ দ্বারা প্রকাশ করা হয়। এখান থেকে আমি দুইটা কোশ্চেনের অ্যানসার শিখে গেলাম। এখন তোমাদের মনে হতে পারে স্যার এই সিরিজ সার্কিট অঙ্কগুলো সহজ, এই অঙ্কটাই যদি প্যারালাল সার্কিট আকারে দেওয়া থাকে তখন আমরা কিভাবে বের করব, বা যদি মিক্সড আকারে দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে বের করব। এটাই তোমাদের একটা দেখার বিষয় এবং অনেক বোঝার বিষয় আছে। কারণ মিক্স সার্কিট যেটা আছে সিরিজ এবং প্যারালালের সমন্বয়, অর্থাৎ সিরিজের যোগফল এবং প্যারালালের যোগফল, দুইটার যোগফল আগে বের করতে হবে। তোমাদের বইতে দেওয়া আছে একটা সার্কিট দেওয়া আছে, যেটা দেখি। দেওয়া আছে 2 ওহম, 1 ওহম, 2 ওহম, 1 ওহম, 1 ওহম, 2 ওহম, 3 ভোল্টেজ। এটা একটা মিক্স সার্কিট। এখানে সিরিজ আছে, এখানে সিরিজ আছে, প্যারালাল আছে। অর্থাৎ এইটা কি, এই সার্কিটটা কি একটা সিরিজের অংশ। এই সার্কিটটা কি একটা সিরিজ, যে 2 ওহম আর এই 1 ওহম, এই 1 ওহম, এটা কি প্যারালাল সার্কিট। তো এখন প্যারালাল সার্কিটের ক্ষেত্রে প্যারালাল সার্কিটের কিছু বৈশিষ্ট্য আছে। প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য হলো মোট ভোল্টেজ হচ্ছে প্রতিটা প্রান্তের ভোল্টেজ ড্রপের সমান, V1 equal to V2 equal to V3। আর কারেন্ট হচ্ছে কি টোটাল কারেন্ট I1 plus I2 plus I3 plus I4 plus I5 ডট 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 ইনফিনিটি। আর টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে এরকম, যদি টোটাল রেজিস্ট্যান্স 1/RT সমান লেখা যায় 1/R1 প্লাস 1/R2। এখন এই একই সার্কিটে যদি বলে দেওয়া থাকে এই সার্কিট থেকে তুমি সমতুল্য রোধ কত, কোশ্চেন এরকম থাকে সমতুল্য রোধ কত, সমতুল্য রোধ কত, বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করো। এখানে কি আমি সিরিজ রেজিস্ট্যান্স কত পাইছি, সিরিজ রেজিস্ট্যান্স কত পাইছি, শান্ট রোধ বা সিরিজ রেজিস্ট্যান্স কত পাইছি 2 ওহম। এখন সমান্তরাল রোধ যেটা
সমান্তরাল রোধ, এই সমান্তরাল রোধের ক্ষেত্রে তোমার এই সূত্রটা ইউজ করতে হবে। যেখানে যে রেজিস্ট্যান্স আরো থাকে মূলত তোমার এই সূত্রটা ইউজ করতে হবে, তাই তো? এখন এই সমান্তরালের ক্ষেত্রে এই সার্কিটটা তোমরা একটু ভালো করে দেখো। এই 2 ওহম রেজিস্ট্যান্সটা কি সিরিজে আছে, 1 ওহম 1 ওহম এই দুটো সিরিজে আছে। আর এই 1 ওহম 1 ওহম যোগ করার পর এই যে রেজিস্ট্যান্সটা পাবে সেটা কি এটার সাথে কি প্যারালালে আছে, সেটা কি প্যারালালে আছে। এই সার্কিটটা যদি আমি যোগ করে দেই, একভাবে একে যদি যোগ করে দেই তাহলে এটা লেখা যায় 2 ওহম। এখন দেখো তো মিক্স সার্কিটের ক্ষেত্রে এটা কি সিরিজে আছে এই 2 ওহম, আর এই 2 ওহম এই 2 ওহম কি প্যারালালে আছে। তাই আমার সমতুল্য রোধ বের করার ক্ষেত্রে সেটা কি করতে হবে, আমার সমান্তরাল রোধ বের করতে হবে এবং শান্ট রোধ যেটা তো সিরিজ রেজিস্ট্যান্স প্যারালাল রেজিস্ট্যান্স আমাকে বের করতে হবে। সিরিজ রেজিস্ট্যান্স আমরা পেয়ে গেছি, এখন আমার প্যারালালটা বের করতে হবে। তো সমান্তরাল রোধ সমান কি লেখা যায়, এটা যদি এই সূত্রটা যদি দেখো, এটা যদি দুইটা রেজিস্ট্যান্স ক্ষেত্রে হয় তাহলে এটা লেখা যায় 1/R2 = 1/R1 + 1/R2। এটাকে যদি আমি যদি এইভাবে লেখা যায় উল্টা দেই তাহলে এটাকে কি করো তুমি এটাকে যোগ বিয়োগ করে দাও, তাহলে কি হয় R1 * R2 R1 + R2। দুইটা রেজিস্ট্যান্স ক্ষেত্রে যদি তিনটা রেজিস্ট্যান্স হয় তিনটা হবে, চারটা গেলে চারটা হবে, ইত্যাদিতে যতগুলো হয়। তা দুইটা এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যেটা আমরা লিখতে পারি, দেখো এই সূত্রটা আমি বসাই আর সমান কি বসানো যায় R1 R2 R1 + R2। আচ্ছা এটাকে যোগ করছি, প্রথমে এদিকে কি করছি আমি লসাগু করে তারপর এটাকে যোগ করলাম, তারপর এটা উল্টা দিলে কি হয় আর নিচের R1 R2 এটা গুণ যেটা উপরে যায়, উপরে যেটা যোগ হয় সেটা নিচে এসে পড়ছে, সেই সূত্রটা দিয়ে বসা যাচ্ছে। এখানে এই প্যারালালের ক্ষেত্রে R1 এর মান কত দেওয়া আছে দেখো, এটা যদি আমি R1 ধরি তাহলে এটা কি R2, এই R1 এর মান কত দেওয়া আছে 2 গুণন 2 + 2, তাহলে 2 দিয়ে গুণ করলে 4, 2 যোগ করলে কত হয় 4, এটা কত 1, এটা লাল অঙ্ক কত সেখানে 1 ওহম। তো মোট রেজিস্ট্যান্স কত হবে, মোট সমতুল্য রোধ হবে কি শান্ট রোধ আর সমান্তরাল রোধ যোগ করে দাও, তাই তো? শান্ট রোধ প্লাস সমান্তরাল রোধ, এখানে কত 2 যোগ 1, এখানে কত 3 ওহম। এখানে কি 3 ওহম। শান্ট রোধের মান পাচ্ছি 2, সমান্তরাল রোধের কত পাইছি 1, 2 আর 1 যোগ করলে 3 ওহম। এখন কোশ্চেন আসতে পারে এই সার্কিটের প্রবাহিত তড়িৎ কত বা প্রবাহিত কারেন্ট কত বা কারেন্ট ইলেকট্রিসিটি কত বা ইলেকট্রিক কারেন্ট কত, তাই তো? এখানে চলো বিদ্যুৎ যে চলো কারেন্ট সেই চলো পরিমাণটা কত, মানে আমরা ওহমস ল অনুযায়ী কি লিখতে পারি I কত V/RT টোটাল রেজিস্ট্যান্স, তাই তো? টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা টোটাল সমতুল্য রোধ। এখন V এর মান কত পাইছি দেখো, এখানে দেওয়া আছে কি দেখো V এর মান কত আছে 3 ভোল্টেজ। V কত কি লেখা যায় দেখো 3, RT মান কত 3, এখানে কত 1 এম্পিয়ার কারেন্ট। তোমাদের কাছে সার্কিট এই অঙ্কটা একটু কঠিন লাগতে পারে, কারণ এটা একটু ভালো করে বোঝার বিষয় আছে। নাম্বার 1 গ্রুপ
তোমার বর্তনী এবং সিরিজ বর্তনী যেটা আছে, শান্ট বর্তনী এবং সমান্তরাল বর্তনী, এই বর্তনীর নিয়মগুলো অর্থাৎ কারেন্টের যে রুল, যে কারেন্ট কি, কারেন্টের রুল এবং রোধের যে রুলগুলো, ওগুলো তোমার জানতে হবে। যেমন সিরিজের ক্ষেত্রে কি হয়, কারেন্ট কি প্রত্যেকটা আলাদা আলাদা ব্রাঞ্চের বা প্রত্যেকটা আলাদা আলাদা রেজিস্ট্যান্সের কারেন্টের যোগফল শুরু সমান, এবং মোট রোধ হচ্ছে প্রত্যেকটা ব্রাঞ্চের আলাদা আলাদা কারেন্টের যোগফলের সমান। আর কারেন্ট হচ্ছে প্রতিটা ব্রাঞ্চের কারেন্টগুলো সমান থাকে, অর্থাৎ একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় পুরো সার্কিট জুড়ে। আর ভোল্টেজ হচ্ছে প্রতিটা আলাদা আলাদা ভোল্টেজের যোগফল, অর্থাৎ ভোল্টেজ ড্রপের যোগফলগুলো সমান হয়ে থাকে। আর প্যারালালের ক্ষেত্রে একটু উল্টা, সেটা হচ্ছে কারেন্ট হচ্ছে প্রতিটা ব্রাঞ্চের কারেন্টের যোগফল হচ্ছে মোট কারেন্ট, এবং ভোল্টেজগুলো সমান থাকে, অর্থাৎ প্যারালালে ভোল্টেজ সমান থাকে। আর সমতুল্য রোধ হচ্ছে সমতুল্য রোধের সূত্র হচ্ছে 1/R 1/RE, অর্থাৎ 1/RT সমান কি লেখা যায়, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4 অর্থাৎ যতগুলো আমার প্যারালাল সার্কিট থাকবে ততগুলো আমার এইভাবে নিতে হবে। এই বিষয়গুলো যাওয়ার পর এখানে ক্ষেত্রে সিরিজ প্যারালাল মিক্স যেটা আছে, সিরিজ প্যারালাল মিক্সের ক্ষেত্রে সিরিজ যে ভোল্টেজ ড্রপ বা সিরিজ যে ভোল্টেজ ড্রপ এবং প্যারালাল ভোল্টেজ ড্রপের সমান হচ্ছে মোট ভোল্টেজ, এবং সিরিজ রেজিস্ট্যান্স এবং প্যারালাল রেজিস্ট্যান্সের মোট রেজিস্ট্যান্স হচ্ছে কি মোট টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা সমতুল্য রোধ। এখন তোমাদের যে একটা সবচেয়ে মজার একটা বিষয় বা সবার কাছে যেটা জানা বা কমন বিষয় যেগুলো, সেটা নিয়ে এখানে একটু ডিসকাস করব। আর এর আগের ক্লাসে আমরা পাওয়ার নিয়ে আলোচনা করছিলাম, মনে আছে? পাওয়ার মানে শক্তি বা ক্ষমতা। সেক্ষেত্রে যেখানে আমার যত পাওয়ার বা ক্ষমতা বেশি হবে তত কি আমার বৈদ্যুতিক খরচ, যত শক্তি বেশি হবে কি আমার তত কি বিদ্যুৎ বিল বেশি হবে। এক্সাম্পল অফ পাওয়ারের যে সূত্র লিখছিলাম, এটা গত সপ্তাহে লিখছি P ইকুয়াল টু কত, তিনটা সূত্র লিখছে। P ইকুয়াল টু VI, ভোল্টেজ এবং কারেন্টের গুণফল হচ্ছে পাওয়ার। আরেকটা সূত্র লিখছিলাম P ইকুয়াল টু কত, I স্কয়ার R। আরেকটা সূত্র লিখছিলাম P ইকুয়াল টু V স্কয়ার ভাগ R। তিনটা সূত্র আমরা লিখছিলাম। এটা হচ্ছে পাওয়ার। যেমন আমরা যে পাওয়ার সম্পর্কে তো বুঝি, অর্থাৎ আমরা এই ইলেকট্রিকটা কতটুকু, পাওয়ার মানে কি শক্তি, এক প্রকার এনার্জি, তাই তো? এই শক্তিটা কি পরিমাণ সে কাজ করবে, তাই তো? কি পরিমাণ সে কাজ করবে সেটাকে বলা হয় পাওয়ার। যেমন এক্সাম্পল তোমাদের বইতে দেওয়া আছে পাওয়ার P ইকুয়াল টু এইভাবে লেখা প্রমাণ করছে, যেটা P ইকুয়াল টু কত, যেহেতু কাজ আছে W/T, W মানে কাজ, সুতরাং এটা লিখে VT ইকুয়াল টু VI, T ইকুয়াল টু কত VI। এখন এক্সাম্পল অফ আমরা সাধারণত ফ্যানগুলো কিনি, এটা আমরা ফ্যান বা যেগুলো থাকে এগুলো আমরা পাওয়ার বা জানি না। এবার আমরা সবাই বাসায় বৈদ্যুতিক বাল্ব ইউজ করি, তখন বাল্বের গায়ে লেখা থাকে এটা 60 ওয়াট, এটা 15 ওয়াট, এটা 22 ওয়াট, কিংবা এটা থাকে 100 ওয়াট। অর্থাৎ এখানে আমার শক্তি খরচ হচ্ছে 100 ওয়াট জুল। তো যদি লেখা থাকে একটা বাল্বের গায়ে লেখা থাকে 100 ওয়াট, তো সে এই বাল্বটা 100 ওয়াট সে নেবে, শক্তি খরচ করবে, তাই তো? সুতরাং P ইকুয়াল টু কি লেখা যায়, 100 ওয়াট। আর সাধারণত যে আমাদের যে সিলিং ফ্যানগুলো, এগুলো 80 ওয়াট, কিছু থাকে 80 ওয়াট, কিছু থাকে 80 ওয়াটের, কিছু থাকে 120 ওয়াটের। সাধারণত 52 ইঞ্চির ফ্যানগুলো 80 ওয়াটে থাকে, আর 56 ইঞ্চির ফ্যানগুলো 120 ওয়াটে থাকে।
এখানে আরও ভেরিয়েন্ট আসতে পারে, সেটা 50 ওয়াটে থাকতে পারে, আরও কম থাকতে পারে। কোম্পানির ইচ্ছা অনুযায়ী বানায়, গ্রাহকের চাহিদা মতো সে বানায়। তোমাদের মনে করো একটা প্রশ্ন, ঘরে যেটা দেওয়া থাকলো, বলা হলো ঘরে একটা বৈদ্যুতিক বাল্ব আছে আর একটা ফ্যান আছে। এই ক্ষেত্রে তোমরা এর ইয়াটা বের করো, কত ইউনিট খরচ হয়েছে বা এই মাসের বিদ্যুৎ বিল কত। এক্সাম্পল অফ, তুমি একটা ঘরে থাকো, সেই ঘরে একটা ফ্যান আছে, একটা লাইট আছে। এখন কোশ্চেন আসতে পারে যে 1 মাস পর তুমি ফ্যানটা মনে করো 6 ঘন্টা ইউজ করো, লাইটটা 4 ঘন্টা ইউজ করো। এখন প্রশ্ন আসতে পারে, প্রতিদিন যদি একটা ফ্যান 6 ঘন্টা ইউজ করো, আর ফ্যানটা হচ্ছে 80 ওয়াটের, আর বাল্বটা যদি 100 ওয়াটের হয়, তাহলে 1 মাস পর এই বাড়ি বিদ্যুৎ বিল কত আসবে, যদি ইউনিট যদি 5 টাকা হয় বা ইউনিট যদি 10 টাকা হয়। এবং বৈদ্যুতিক ইউনিটের ক্ষেত্রে সেটা কি ইউনিট বা ব্যয়িত শক্তি। ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তি বা ইউনিট। ব্যয় শক্তি সমান এটাকে ব্যয় শক্তি মানে টোটাল পাওয়ার ইনটু সময়, টোটাল পাওয়ার প্লাস সময়। সময় মানে টি, টোটাল পাওয়ার মানে টি দ্বারা প্রকাশ করলাম সময়। এইটাকে ঘন্টা হিসাব করা হয়, কিন্তু এই পাওয়ারটাকে ঘন্টা না, এটাকে ইউনিটে কনভার্ট করতে হলে বা ইউনিটে নিতে হলে কিলো ওয়াট ঘন্টা। তো আমাকে এই পাওয়ারটাকে 1000 দ্বারা ভাগ করতে হবে, হবে কিলো ওয়াট ভাগ ঘন্টা, কিলো ওয়াট ঘন্টা। 1 ঘন্টায় 1 ইউনিট হবে 1 ঘন্টায় যদি আমি 1000 ওয়াট ইউজ করি, তাহলে 1 ঘন্টায় আমার 1 ইউনিট হবে। আর 1 ইউনিটে বিদ্যুৎ বিল যদি 5 টাকা হয়, তাহলে তোমার 1 ঘন্টা তোমার বিদ্যুৎ বিল আসবে 5 টাকা। আর ইউনিট যদি 10 টাকা হয়, তাহলে তোমার বিদ্যুৎ বিল হবে 10 টাকা। কিন্তু বছর শেষে হলো মোট পাওয়ারকে এখানে ক্যালকুলেট করা হয়, বা মোট শক্তিকে এখানে মোট ব্যয়িত শক্তিকে এখানে যোগ করা হয়। সেখানে বাতির জন্য মোট ব্যয়িত শক্তি কত, ফ্যানের জন্য ব্যয়িত শক্তি কত, বা আমার বাসার টেলিভিশন থাকলে টেলিভিশনের ব্যয়িত শক্তি কত, অথবা আদার্স যে ইলেকট্রনিক্স ডিভাইস আছে সেই ডিভাইসের ক্ষেত্রে ব্যয়িত শক্তি কত, মোট ব্যয়িত শক্তি হিসাব করে তারপরে এটা ইউনিটে এটা করা হয়, তাই তো। এখন যদি বলা থাকলো 100 ওয়াটের বাল্ব, 100 ওয়াটের কি বাল্ব 3 ঘন্টা দৈনিক 4 ঘন্টা চালায়। একটা ছিল 80 ওয়াটের ফ্যান, 80 ওয়াটের ফ্যান পাখা 6 ঘন্টা চলে। ওই বাড়ি বা ওই রুমের বা ওই ঘরের বিদ্যুৎ বিল 1 মাস শেষে বিদ্যুৎ বিল কত, বা ওই ঘরে বিদ্যুৎ বিল কত আসবে। একদিনে যদি আমরা হিসাব করি, তাহলে বিদ্যুৎ বিল কত আসবে। তাহলে বাল্বের ক্ষেত্রে ব্যয়িত শক্তি কত
হবে 4 গুণন 100 400 ওয়াট। পাকার ক্ষেত্রে ব্যাজ শক্তি কত হবে? পাকাতে কত? 80 ওয়াট গুণন কত? 6 ঘন্টা। সময় কি? 6 ঘন্টা। P ইন্টু টি, তো 6 টা কত? 48, 480 ওয়াট। এখন যদি বলা হয় এটা 30 দিন ইউজ করে, যদি 1 মাসের ক্ষেত্রে যদি আমরা ইউজ করি তাহলে কি হবে? 1 মাসের ক্ষেত্রে যদি আমরা ইউজ করি তাহলে কি হবে? দেখো, বাল্বের ক্ষেত্রে যদি আমরা 1 মাস ইউজ করি, বাল্বের পাওয়ার কত? 100 ওয়াট ইন্টু ডেলি ইউজ করি কত? 4 ঘন্টা। 1 মাস শেষে কত হবে? সমান 30। কত আসে দেখো? ইন্টু 1200 ওয়াট, 1200 সরি 12,000 ওয়াট, 12,000 ওয়াট। পাকার ক্ষেত্রে যদি 1 মাসের বিদ্যুৎ বিল কত আসবে? ইন্টু 30, তাহলে কত আসবে? $14,400 ওয়াট। তাহলে মোট ব্যয় শক্তি কত হবে? মোট ব্যয় শক্তি কত হবে দেখো? মোট ব্যয় শক্তি, মোট ব্যয় শক্তি পাকার বাল্বের মধ্যে ব্যয় শক্তি কত? 12,000 যোগ পাখার ব্যয় শক্তি কত? 14,400 ওয়াট সমান সমান কত লেখা যায়? 26,400 ওয়াট। তাহলে যদি আমরা ইউনিটে নেই তাহলে কি হবে? যদি ইউনিটে নেই, এটা পেয়েছি কি? কিলোওয়াট ঘন্টা। এটা আমরা কি পেয়েছি? কিলোওয়াট পেয়েছি। এটাকে যদি আমরা ঘন্টাতে নেই, এটা যদি আমরা কি ঘন্টাতে নেই তাহলে কি হবে? এটা ঘন্টাকে নিতে হলে 1000 দ্বারা আমরা ভাগ করতে হবে। ইউনিট হবে কি দেখো? ইউনিট হবে ইউনিট সমান কি লেখা যায় দেখো? মোট ব্যয়, ইউনিট সমান মোট ব্যয় শক্তি কত পাইছি আমি? 26,400 ওয়াট ভাগ কত? 1000 সমান সমান কত দেওয়া যায়? 26.4 কিলোওয়াট ঘন্টা। 1 মাস শেষে আমার মোট ব্যয়িত যে শক্তি বা মোট ইউনিট যেটা আছে সেটা হচ্ছে 26.4 ওয়াট, 4 ইউনিট। এখন যদি প্রতি ইউনিটের মান যদি 10 টাকা করে দেওয়া হয়, মনে করো দেওয়া আছে প্রতি ইউনিটের মান যদি 10 টাকা দেওয়া হয়, তাহলে বিদ্যুৎ বিল কত আসবে? বিদ্যুৎ বিল সমান 26.4 গুণন 10, তাই তো? তাহলে কত আসে? 263 টাকা। যদি ইউনিট 10 টাকা হলো। আমরা সাধারণত প্রত্যেকের বাসায় একটা
প্রত্যেকের বাসায় কি কারেন্ট এবং প্রত্যেকের বাসায় কি 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 থাকে? ফ্যান থাকে, লাইট থাকে, হাজার রকমের ইলেকট্রনিক্স ডিভাইস থাকে। এখন এই ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে যদি আমি এখানে দুইটা এক্সাম্পল দিয়ে এখানে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এখানে ব্যয়টি সত্যি হবে ইউনিট, অর্থাৎ ব্যয় যদি পি ইন্টু টি, এটাকে আমার 1000 দ্বারা ভাগ করলে আমি ইউনিট পাবো। এটাকে আমার সূত্র কি 1000 ইউনিট পাবো। এখন আমি এক্সাম্পল আমি ডেমো দিছি, একটা ঘরে 100 ওয়াটের একটা বাল্ব, সে 4 ঘন্টা করে চলে, আর একটা 80 ওয়াটের একটা পাখা, সেটা 6 ঘন্টা করে চলে। এখন বলতে 1 মাস শেষে এই বাড়ির বিদ্যুৎ বিল কত আসবে? তো বাল্বের ক্ষেত্রে ব্যয় শক্তি কত? পাওয়ার দিয়ে দেখো পি ইন্টু টি, পাওয়ার কত বলছে 100, লিখছি 100। সময় কি? এটা ডেলি 4 ঘন্টা করে চলে, ডেলি কি 4 ঘন্টা করে চলে, তো 4 আর 1 মাস শেষ মানে 30 দিন, মাস 30 দিন হতে পারে, 31 দিন হতে পারে, আর 29 দিন হতে পারে। সেক্ষেত্রে আমি 30 দিন ধরে করছি, সেক্ষেত্রে 12,000 ওয়াট আসে। তো পাখার ক্ষেত্রে কত আসবে? 80 গুণন 6, 6 ঘন্টা করে চলে, গুণন কি 30, 14,400 ওয়াট। তো মোট ব্যয় শক্তি কত? বাল্বের ব্যয় শক্তি আমি বাইর করলাম। এইটাকে যদি 1000 দ্বারা ভাগ করলে আমি ইউনিটটা পেয়ে যাবো। সাধারণত কিলোওয়াট ইউজ করা হয়, কিলোওয়াট আওয়ার ইউজ করা হয়, কিলোওয়াট আওয়ার। 26,400কে 1000 দ্বারা ভাগ করলে 26.4 কিলোওয়াট ঘন্টা পাইছি। সুতরাং ইউনিট কত? এটাকে একটা ইউনিট, এটা কি এটা কি ইউনিট। তো এই ইউনিট কত? এত ইউনিট পাইছি, দেখো 26.4 ইউনিট পাইছি। আর এই বিদ্যুৎ বিল যদি 10 টাকা হয়, তাহলে ওই না, প্রতি ইউনিট যদি 10 টাকা হয়, তাহলে কি হবে? বিদ্যুৎ বিল 264 টাকা। তোমাদের বইতে অন্যান্য ডেমো আকারে দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নিবা। আর এই চ্যাপ্টারে যদি কোনো সমস্যা থাকে, সেটা আমার কাছে ডিসকাস করে নিতে পারো, অথবা যে কোনো সমস্যা আমাকে মেসেঞ্জারে নক করো, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।